গল্পের শুরুতেই আমরা শিন নামের একজন ছেলেকে দেখতে পাই। শিন হঠাৎ ঘুম থেকে ধাক্কা খেয়ে উঠে যায় আর একটা হালকা কাঁপা কাঁপা আওয়াজ শুনতে পায়, যা শুনে শিন একদম ভয় পেয়ে যায়। কিন্তু পরের মুহূর্তেই নিজেকে বুঝিয়ে নেয় হয়তো এটা গত রাতের কোনো খারাপ স্বপ্ন ছিল। তারপর মাথা ঝাঁকিয়ে এসব ভুলে যাওয়ার চেষ্টা করে আর নিচে নাস্তা করতে চলে যায়। নিচে গিয়ে তার বাবা মা জিজ্ঞেস করে, কিরে তুই ঠিক আছস তো? কাল রাতে তোকে একটু অদ্ভুত লাগছিল। বেচারা শিন নিজেও ঠিকমতো কিছু মনে করতে পারে না, তাই নাস্তা না করেই সোজা স্কুলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রাস্তায় যেতে যেতে হঠাৎ তার গার্লফ্রেন্ড মুরানো পিছন থেকে এসে তাকে আক্রমণ করে বসে, কিন্তু তার ডান হাতটা নিজের থেকেই রিয়্যাক্ট করে আর আক্রমণটা ব্লক করে দেয়। মুরানো একদম শক হয়ে যায়, তোর হাত এত ফাস্ট হলো কিভাবে? শিন নিজেও কনফিউজড হয়ে বলে, আমি নিজেও বুঝি নাই, হাতটা নিজের থেকেই নড়ল। এরপরই শিন কিছু অদ্ভুত আচরণ করতে শুরু করে। এতে মুরানো পুরো প্যানিক হয়ে গিয়ে তাকে একটা থাপ্পড় মেরে দৌড়ে চলে যায়। ওদের বন্ধু তাকেই তখন শিনকে ধরে ভালোই লেকচার দেয়। এই সবই হয় যখন কেউ বাজে আচরণ করে। যাই হোক, স্কুলে গিয়ে শিন ক্লাসে বসেই ঝিমাতে থাকে, কারণ আগের রাতে সে ঠিকমতো ঘুমাতে পারেনি। আসলে ওই রাতেই একটা প্যারাসাইট তাকে আক্রমণ করেছিল, যেটা তার কানের ভেতর দিয়ে ঢুকে ব্রেনে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু মাঝখানে তার ইয়ারফোন আটকে যায়। তারপর প্যারাসাইটটা নাক দিয়ে ঢোকার চেষ্টা করে, আর ঠিক তখনই শিন জোরে হাঁচি দেয় আর তার ঘুম ভেঙে যায়। সেই মুহূর্তে সে ওই অদ্ভুত জিনিসটার এক ঝলক দেখে আর ভাবে হয়তো কোনো সাপ, কিন্তু পরের সেকেন্ডেই ওই ক্রিয়েচারটা তার ওপর ঝাঁপিয়ে পড়ে আর তার ডান হাতে ঢুকে যেতে শুরু করে। লাকি ব্যাপার হলো শিন তখন তার ইয়ারফোনের তার দিয়ে নিজের হাতটা শক্ত করে বেঁধে রেখেছিল, তাই প্যারাসাইটটা আর সামনে এগোতে পারেনি। আর এখানেই প্রমাণ হয়ে যায় ওয়্যার্ড ইয়ারফোন এখনও অনেক কাজে লাগে। এরপর তার বাবা মা দৌড়ে আসে আর তার বাবা তো একদম সিরিয়াস হয়ে বলে বসে, ডিলার চেঞ্জ কর, এই সব নেশা ভালো না। কারণ তারা ভাবে শিন নেশা করে এসব সাপটাপ দেখছে। হঠাৎ করেই শিন ওই রাতের ঘটনা থেকে যেন জেগে ওঠে। তারপর সে বুঝতে পারে সে ক্লাসেই বসে আছে আর এক স্যার তার ওপর রাগ করছে। স্মার্টফোন ইউজ করছিস কেন? শিন অনেক বোঝানোর চেষ্টা করে, স্যার আমি কিছুই করি নাই, কিন্তু প্রমাণ সব তার বিপক্ষেই যায়। এদিকে মুরানো এখনও তার ওপর রাগ করে আছে আর তাকেই সত্যি সত্যি তার মেন্টাল হেলথ নিয়ে চিন্তা করতে শুরু করে, তাই সে ব্যাপারটা সামলানোর সিদ্ধান্ত নেয়। শিন ভাবে আগে বাসায় গিয়ে দেখে তার ডান হাতে আসলে কিছু সমস্যা হয়েছে নাকি সবই তার কল্পনা। রাস্তায় যেতে যেতে সে দেখে একটা মেয়ে অসাবধানভাবে রাস্তা পার হচ্ছে আর একটা গাড়ি সোজা তার দিকে চলে আসছে। কিছু না ভেবেই শিন দৌড়ে যায়, মেয়েটাকে বাঁচায় আর নিজের ডান হাত দিয়ে লিটারেলি গাড়িটা থামিয়ে দেয়। সে নিজেই বিশ্বাস করতে পারে না সে এখন কি করলো। তারপর যখন নিজের হাতের দিকে তাকায়, দেখে হাতের শেপ বদলে গেছে আর মাঝখানে একটা চোখও খুলে গেছে। কিছু সেকেন্ড পর আবার হাতটা নর্মাল হয়ে যায়। এত কিছু দেখার পর শিন পুরো প্যানিক হয়ে যায় আর দৌড়ে বাসায় চলে আসে। নিজের রুমে গিয়ে তার এংজাইটি অ্যাটাক শুরু হয় আর সে নিজের ডান হাতে ছুরি মারার চেষ্টা করে, কিন্তু হঠাৎ তার হাতটা একটা অদ্ভুত ক্রিচারে পরিণত হয়, যেটা ভাঙা ভাঙা ভাষায় কথা বলতে পারে। আর মজার ব্যাপার হলো তার ইংলিশ ওই গিফট কার্ড স্ক্যামারদের থেকেও ভালো। ওই ক্রিচারটা বলে সে শিনের পুরো শরীর দখল করতে পারেনি, তাই তাকে খাওয়ার পর শুধু ডান হাত হিসেবেই থেকে গেছে। এই জায়গায় এসে শিন ভাবতে শুরু করে সে বুঝি পুরো পাগল হয়ে গেছে। সে ওই এলিয়েন হাতটার উপর আক্রমণ করে, কিন্তু সেটা খুব সহজেই ছুরিটা ভেঙে ফেলে আর দূরে ছুঁড়ে মারে। তারপর ওই ক্রিচারটা শিনকে বলে তাকে কথা বলা শেখাতে হবে, কারণ সে এখনো পারফেক্ট না। এটা বলেই হঠাৎ ঘুমিয়ে পড়ে আর হাতটা আবার নর্মাল হয়ে যায়। শিন পুরো কনফিউজ হয়ে ইন্টারনেটে খুঁজতে থাকে কোনো ক্লু পাওয়া যায় কিনা, কিন্তু কিছুই কংক্রিট পায় না। শেষে সে ডিসিশন নেয় সবকিছু নর্মাল আছে এমন অভিনয় করবে, কিন্তু তার কোনো আইডিয়াই ছিল না এই এলিয়েনরা ইতিমধ্যে পুরো পৃথিবীতে ছড়িয়ে গেছে, মানুষদের জায়গা নিয়ে নিয়েছে আর তাদের খাচ্ছে। পরে সকালে শিন ঘুম থেকে উঠে দেখে ওই একই এলিয়েনটা একদম শান্তভাবে বই পড়ে পৃথিবী সম্পর্কে নলেজ নিচ্ছে। এখন সে পরিষ্কারভাবে কথা বলতে পারে, যেটা তার ইনসেন ইন্টেলিজেন্স দেখায়। শুধু তাই না, সে চাইলে বিভিন্ন জীবের মতো ট্রান্সফর্মও হতে পারে। শিন ধীরে ধীরে তার জন্য একটু সহানুভূতি অনুভব করতে শুরু করে আর জিজ্ঞেস করে, তুই কি কোনো এক্সট্রাটেরেস্ট্রিয়াল? কিন্তু এই এলিয়েনটা বলে সে নিজেও জানে না সে কোথা থেকে এসেছে, তার শুধু ওইটুকুই মনে আছে যেটা শিনের হাতে জেগে ওঠার পর ঘটেছে। আর তার সবচেয়ে বড় আফসোস, সে শিনের ব্রেন দখল করতে পারেনি। এটা শুনে শিন আবার ভয় পেয়ে যায়, কিন্তু এলিয়েনটা শান্তভাবে বোঝায় এখন আর কিছু করার নেই, কারণ সে শিনের হাতটাই খেয়ে ফেলেছে। যদি সে ব্রেন দখল করতে পারত তাহলে গল্পটাই অন্যরকম হতো। শিন তখন বলে সে এখনই হাসপাতালে গিয়ে এই অদ্ভুত হাতটা কেটে ফেলবে, কিন্তু এলিয়েনটা সোজাসুজি বলে দেয় এটা হবে সবচেয়ে খারাপ আইডিয়া, কারণ সে শিনের শরীরের নিউট্রিয়েন্টসের উপর ডিপেন্ড করে। হাত কেটে ফেললে সে মরে যাবে আর সাথে শিনও তার ওই ডান হাতটা হারাবে, যেটার মধ্যে মুখ আছে আর যা ইচ্ছে মতো শেপ শিফট করতে পারে। মানে যে কোনো ওয়ানাবি টাফ গাইয়ের জন্য এটা আল্টিমেট পাওয়ার। শিন তাকে প্যারাসাইট বলে ডাকতে থাকে, কিন্তু ক্রিয়েচারটা বলে তাদের একসাথে কোঅপারেট করতেই হবে। এই কথা বলার পর প্যারাসাইটটা ক্লান্ত হয়ে যায় আর শিনের হাত আবার নর্মাল হয়ে যায়। পরে শিন নাস্তা করতে যায় আর তার বাবা পেপার পড়তে পড়তে শোনায় সাম্প্রতিক কিছু ভয়ঙ্কর আর নিষ্ঠুর খুনের কথা, যেগুলোকে এখন মানুষ মিন্সড মিট মার্ডার বলে ডাকছে। এরপর শিন স্কুলের দিকে রওনা দেয়, কিন্তু তার মাথায় একটা অদ্ভুত চিন্তা ঘুরতে থাকে। সে কি পুলিশের কাছে গিয়ে সব সত্যি বলে দেবে? ঠিক তখনই মিগি তাকে ক্লিয়ার করে বলে এটা হবে সবচেয়ে খারাপ সিদ্ধান্ত, কারণ তখন তারা কোনো পাগল সায়েন্টিস্টের ল্যাবের এক্সপেরিমেন্ট হয়ে যাবে। হঠাৎ মিগি তাকে সতর্ক করে কাছেই আরেকটা প্যারাসাইট আছে। সে বলে এই প্যারাসাইটরা একে অপরের ব্রেন ওয়েভ ফিল করতে পারে। শিন তখন ওই নতুন প্যারাসাইটের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু প্রতিটা স্টেপে তার ভয় বাড়তে থাকে। শিনের মনে হতে থাকে হয়তো ওই প্যারাসাইট ইতিমধ্যে
মধ্যেই কোনো মানুষের পুরো শরীর দখল করে নিয়েছে, আর সামনে কি হতে যাচ্ছে সেটা সে একদমই বুঝতে পারছে না। তারপরেও মিগি তাকে সামনে এগিয়ে যেতে বলে। শেষ পর্যন্ত তারা দেখে একটা কুকুর আরেকটা কুকুরের লাশ খাচ্ছে। শিন একদম কনফিউজ হয়ে যায়, এগুলো কি হচ্ছে। কিন্তু যখন সে বুঝতে পারে ওই কুকুরটাও আসলে প্যারাসাইটের কন্ট্রোলে আছে, তখন তার অবস্থা সত্যিই খারাপ হয়ে যায়। ওই কুকুরের প্যারাসাইট শিনের ডান হাতের দিকে তাকিয়ে বলে, এটাও একটা ফেইল্ড কেস। ঠিক তখনই মিগি বুঝতে পারে ওর ইন্টেনশন খারাপ। সে সাথে সাথে শিনকে টেনে একটা সেফ জায়গায় নিয়ে যায় আর বলে ফাইটের আগে বেঁচে থাকা বেশি জরুরি। এরই মধ্যে ওই কুকুরটা নিজের শেপ বদলে ফেলে, তার পাখা গজায় আর সে আকাশে উড়ে যায়। কিছুক্ষণ পরই সে আবার তাদের খুঁজে পায়। একটা পার্কে লুকিয়েছিল তারা, কিন্তু মিগি একদম শান্তভাবে বলে এখানেই ফাইট হবে। হঠাৎ সে স্টিলের মতো ধারালো টেন্টেকেল বের করে আর উড়ে আসা কুকুরটার উপর আক্রমণ করে। একদম নিখুঁত এক আঘাতে সে কুকুরটার হার্ট ভেদ করে ফেলে আর সাথে সাথেই ওটা মারা যায়। শিন বিশ্বাসই করতে পারে না সবকিছু এত দ্রুত শেষ হয়ে গেল। আর মিগি একদম শান্তভাবে দেখে মরা কুকুরটার প্যারাসাইট ছোট হয়ে গুটিয়ে গিয়ে মারা যাচ্ছে। সে ঠান্ডা গলায় বলে ওটা হেরেছে কারণ সে যথেষ্ট স্টাডি করেনি। এখানেই শিন বুঝতে পারে যে ক্রিয়েচারের সাথে সে পার্টনারশিপ করেছে তার মধ্যে একটুও এমপ্যাথি নেই। সে একদম ইমোশনলেস, একটা পোকামাকড়ের মতো। অন্যদিকে শহরের আরেক জায়গায় কিছু গুন্ডা একটা মহিলাকে বিরক্ত করছিল। ঠিক তখনই একটা লোক আসে আর খুব সহজেই সবাইকে মেরে ফেলে দেয়। তারপর সে ওই মহিলাকে বাসা পর্যন্ত পৌঁছে দেয় একদম হিরোর মতো। কিন্তু হঠাৎ করে ওই গুন্ডারা আবার ফিরে আসে আর তাকে আবার আক্রমণ করে। তারা তার মাথায় ব্যাট দিয়ে আঘাত করে, কিন্তু লোকটা একটুও নড়ে না। উল্টো সে খুব ক্যাজুয়ালি বলে আমার পেট একসাথে 4 জনকে হজম করতে পারবে না। কেউই তার কথা বুঝতে পারে না। ঠিক তখনই কোনো ওয়ার্নিং ছাড়াই তার মুখের চামড়া কমলার খোসার মতো উঠে যেতে শুরু করে, একদম যেন কোনো অদ্ভুত ফেস ওয়াশের অ্যাডের মতো। এরপর সেই এলিয়েন তার রেজার শার্প টেন্টেকেল দিয়ে সবাইকে কেটে ফেলে। তারপর প্যারাসাইট আবার নিজের রূপ বদলায় যেন কেউ সন্দেহ না করে আর চুপচাপ সেখান থেকে চলে যায়। অন্যদিকে শিন ঠিক করে সে মিডিকে সঙ্গে রাখবে আর অথরিটিসকে কিছুই বলবে না, কারণ আজ কুকুরের ঘটনার পর সে পরিষ্কার বুঝতে পেরেছে মিগি ছাড়া সে নিজেই নিরাপদ থাকবে না। প্রতিবার মিগিকে প্যারাসাইট বলা শিনকে অদ্ভুত লাগে, তাই সে ভাবতে থাকে ওকে কোনো নাম দেওয়া উচিত। ক্রিয়েচারটা বলে আমাকে মিগি বলে ডাক। জাপানিজে মিগি মানে ডান। তবে সে বলে নামের কোনো বিশেষ ফারাক নেই, কারণ সে মানুষ নয় আর কোনো পোষা প্রাণীও নয়। এরপর মিগির সাহায্যে শিন স্পোর্টসে হঠাৎ করে খুব ভালো পারফর্ম করতে শুরু করে আর সেটাই মুরানোর মন আকর্ষণ করতে শুরু করে। এতে ক্লাসের সেই বুলিও জ্বালা পোড়া শুরু করে, কারণ সে মুরানোকেও পছন্দ করত। খেলা শেষ হওয়ার পর তাকি মুরানোকেই শিনের সঙ্গে কথা বলতে নিয়ে আসে, যাতে আগের অদ্ভুত ঘটনার কথা ভুলে গিয়ে নতুনভাবে শুরু করা যায়। শিন অবশেষে ক্ষমা চাইতে পারে আর মুরানো তাকে মাফ করে, তবে একটা শর্তে। পরের রবিবার সে তাকে বাইরে নিয়ে গিয়ে মিষ্টি খাবার খাওয়াবে। শিজু এটা শুনে খুব খুশি হয়, কিন্তু ঠিক তখনই মুরানো অনুভব করে শিনে কোথাও না কোথাও কিছু বদলেছে। তার যাওয়ার পর মিগি শান্তভাবে বলে যখন শিন মেয়েটার সঙ্গে কথা বলছিল তখন তার হার্ট রেট অস্বাভাবিক ছিল। এটা স্পষ্ট সংকেত যে সে মেয়েটাকে পছন্দ করে। ঠিক তখনই ক্লাসের বুলিও শিনকে ডাকে। মুরানোর মনোযোগ পেতে চিৎকার করে আর রাগে তার সঙ্গে ভিড়ে যায়। শিন চেষ্টা করে লড়াই এড়িয়ে যেতে, বলে আমি কিছু করব না, কিন্তু সেই বুলি কোনোরকম চিন্তা না করে তার উপর আক্রমণ করে। শিন ভয় পায় মিগি যদি আউট অফ কন্ট্রোল হয়ে যায় আর ওই বুলিকে মার দেয়, কিন্তু ভরসার বিষয় মিগি নিজেকে সামলাতে পারে। সে শক্ত একটা গামাগামু পিস্তল ব্যবহার করে তাকে নিচে ফেলে দেয়, যা তাকে ভয় দেখিয়ে পালাতে বাধ্য করার জন্য যথেষ্ট। এরপর তাকে কিছু ব্রুটাল মার্ডারের ঘটনা নিয়ে কথা বলতে থাকে। শিনের বাবা সেই খবরগুলো সংবাদপত্রে পড়ছিলেন। কেউ জানে না এর পিছনে আসলে কে আছে, কিন্তু এমন ঘটনা বিশ্বজুড়ে ঘটছে যা তাকিকে খুবই সন্দেহজনক মনে হচ্ছে। শিন নিজের মনে বুঝতে পারে এর সবগুলোর পেছনে প্যারাসাইট এলিয়েনদের হাত আছে। বাড়ি পৌঁছে সে আরও তথ্য সংগ্রহ করতে শুরু করে আর মিগিকে জিজ্ঞেস করে। মিগি স্বীকার করে হ্যাঁ, এটা সব তার প্রজাতির কাজ। সে বলে সে নিজ চোখে দেখেছে এক প্যারাসাইট কুকুর আরেক প্যারাসাইট কুকুরকে খাচ্ছে। এর মানে তারা শুধু নিজেদের প্রজাতিকেই খেতে পারে। মিগি বুঝিয়ে বলে তারা ক্যানিবালিস্টিক, তাই মানুষের মতো হোস্ট ব্যবহার করে খাওয়াটা তাদের জন্য একদম ন্যাচারাল। শিন এটা শুনে ভয় পায় আর ভাবতে থাকে সে কি পুরো সত্যি খুলে বলবে মানুষের জীবন বাঁচানোর জন্য। কিন্তু মিগির কাছে এই ভাবনাটা আসে না। তার মতে তার প্রজাতি শুধু বাঁচার জন্য খায়, এটাই প্রকৃতির নিয়ম। শিন বলে মানুষের জীবন অনেক মূল্যবান, কিন্তু মিগি আর্গুমেন্ট করে সে কেবল নিজের এবং শিনের জীবন নিয়েই চিন্তা করে, কারণ তার অস্তিত্ব শিনের উপর নির্ভর করে। শিন তাকে কেঁচো আর প্যারাসাইট বলে ডাকতে শুরু করে। এর উত্তরে মিগি ঠান্ডা স্বরে হুঁশিয়ারি দেয় যদি বেশি প্রতিবাদ করিস আমি তোর জিহ্বা কেটে দেব, যাতে কেউ কিছু জানতে না পারে। ভয়ে কাঁপতে কাঁপতে শিন তার পরিকল্পনা ফিলহাল থামিয়ে রাখে। মিগি তর্ক করতে করতে বলে মানুষ সব ধরনের প্রাণী খায়, কিন্তু তার প্রজাতি শুধু কিছু নির্বাচিত প্রাণীর উপর নির্ভর করে, তাই তার মতে মানুষ এলিয়েনদের থেকেও নিষ্ঠুর হতে পারে। পরের দিন আবার একটি এলিয়েন শিন আর মিগিকে লক্ষ্য করে। মিগিও সঙ্গে সঙ্গে সেটা শনাক্ত করে আর শিনকে সতর্ক করে। বহু মানুষের ভিড়ের বাজারে ওই এলিয়েনকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব হবে। সেজন্য মিগি শিনকে কোনো নিরাপদ জায়গায় যাওয়ার পরামর্শ দেয় আর শিন সেটা মেনে নেয়। শিন বলে সে ওই অন্য এলিয়েনের সঙ্গে দেখা করতে চায়, কিন্তু মিগির কাছে এটি একদম বোকামির মতো মনে হয়। সে প্রশ্ন করে তোর ভয় লাগছে না কেন? শিন বলে সে প্যারাসাইটদের সম্পর্কে আরও জানতে চায়, যাতে মানুষকে তাদের থেকে বাঁচানো যায়। কিছুক্ষণের মধ্যেই আরেকজন লোক সেখানে
সেখানে আসে। সে শিনের ডান হাত দেখে বুঝতে পারে এটা ঝুঁকিপূর্ণ, কারণ শিনের হিউম্যান ব্রেন এখনও অক্ষত। সে এগিয়ে আসে আর মিগিকে সতর্ক করে, যদি তুই কিছু করলে আমি তোর জীবন নেব। ওই লোক একটা প্রস্তাব দেয় আর মিগিকে তার কাছে আসতে বলে। সে বলে, এখনও তোর কাছে শরীর বদলানোর সময় আছে। প্রমাণ দেখানোর জন্য সে নিজের শরীর বদলে ফেলে, হাত কেটে দেয় আর মিগিকে বলে, আমরা মিলে আরও শক্তিশালী হতে পারি। শিন ভয় পায়। সে মনে করে মিগি হয়তো সাইড বদলাবে, কিন্তু সে দাঁড়িয়ে থাকে। দ্বিতীয় প্যারাসাইট অস্থির হয়ে আক্রমণ করে, কিন্তু মিগি লাইটনিং ফাস্ট রিয়াকশনের মাধ্যমে তাকে পরাজিত করে। দ্বিতীয় এলিয়েন শক হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারে না যে হেরে গেছে। শিন মিগিকে ধন্যবাদ দেয় তার জীবন বাঁচানোর জন্য, কিন্তু মিগি বলে, আমারও নিশ্চিত ছিলাম না শরীর বদল সত্যি সম্ভব কিনা, তাই এটা সবচেয়ে সেফ অপশন ছিল। পরের দিন শিন আর মুরানো মিষ্টি খেতে যায়। কথা বলার সময় মুরানো জানায় তার বাবা মা মিস মিট মার্ডার নিয়ে খুবই ভীত। শিন ভেতরে ভাবতে থাকে, যদি সে মিগি সম্পর্কে মুরানোকেও বলে তাহলে তার প্রতিক্রিয়া কেমন হবে। এরপর তারা একটা পার্কের মধ্যে দিয়ে যায়। তারা দেখে কিছু ছেলে বালিতে একটা বিড়াল দমিয়ে আনন্দের জন্য তার উপর পাথর ছুড়ে দিচ্ছে। মুরানো এটা দেখে ভেঙে পড়ে, আমি এটা দেখতে পারবো না। সে সেখান থেকে যেতে চায়, কিন্তু শিন হঠাৎ এক গোল্ডেন হার্ট টাইপ সুপারহিরো হয়ে এগিয়ে আসে। সে বিড়ালকে বাঁচায় আর ছেলেদের বলে, নিরপরাধ প্রাণীদের আহত করা বন্ধ করো। ছেলেরা বলে, তুমি আমাদের মজায় বাধা দিচ্ছ। আর যখন সে ফিরে দাঁড়ায় তার উপর পাথর ছুড়ে দেয়, কিন্তু মিগি সব পাথর ধরে ফেলে। তারপর শিন সেই ছেলেদের দিকে এমনভাবে চেয়ে দেখে, ছেলেরা তখন পুরোপুরি ভয় পেয়ে গিয়ে পালিয়ে যায়। মুরানোর ওপরের গভীর প্রভাব পড়ে। সে শিনের হাত ধরে, কিন্তু তার ইনস্টিংক্ট তাকে বলে কিছু তো ঠিক নেই। সেই জন্য সে শিনের ডান হাতের বদলে বাম হাত ছোঁয়। কিছু দিন কেটে যায় আর খুনের সংখ্যা ক্রমে বাড়তে থাকে। শিন এই খবরগুলো শুনে ভিতরে ভিতরে বিরক্ত থাকে, আর মুরানো অনুভব করতে থাকে শিন দিন দিন আরও দূরে সরে যাচ্ছে। একদিন স্কুলে যাচ্ছিল, তখন হঠাৎ মিগি কাছের অন্য কোনো প্যারাসাইটের উপস্থিতি অনুভব করে। এটা শুনে শিন সতর্ক হয়ে ওঠে, কিন্তু যখন মিগি স্কুল বিল্ডিংয়ের দিকে ইশারা করে, শিন অজানা ভয় নিয়ে কাঁপতে শুরু করে। স্কুলে ঢুকে শিন পুরো করিডোর ঘুরে চারপাশ লক্ষ্য করতে থাকে। সে প্যারাসাইট খুঁজতে চেষ্টা করে, আর মিগি সতর্ক করে, সন্দেহজনক আচরণ করিস না। যদি প্যারাসাইট কাছে থাকে সে আপনাদেরও অনুভব করতে পারবে। ঠিক তখন মিস টামিয়া নামে নতুন এক শিক্ষিকা ক্লাসে পরিচয় দেন। যেমনই সে পোডিয়ামে ওঠে, মিগি নিশ্চিত করে ও প্যারাসাইট। আরও খারাপ ব্যাপার, ওকে মুরানোর ক্লাসের শিক্ষক হিসেবে বসানো হয়েছে। শিনের উদ্বেগ আরও বাড়ে, আর মিগি তাকে টামিয়ার দিকে তাকানো থেকে বিরত রাখে। কিন্তু শিন নিজেকে সামলাতে পারে না, আর মহিলা তার দিকে তাকিয়ে বুঝতে পারে ও তাদের মধ্যে একজন। পরে জিম ক্লাস চলাকালীন মিগি কমেন্ট করে, টামিয়া কতটা ইন্টেলিজেন্ট, সে তার হোস্টের পরিচয় এবং সমাজে অবস্থান পুরোপুরি বজায় রেখেছে, আর শিক্ষক হিসেবে কাজও করছে। শিন ভিবে মনে করে ও কি পুরো স্কুলকে খাওয়ার পরিকল্পনা করছে, কিন্তু মিগি বলে ও তার পরিচয় প্রকাশ করতে চাইছে না, তাই চারপাশের মানুষদের খাবে না। ক্লাস চলাকালীন টামিয়া পড়াচ্ছে, মিগি ঘুমিয়ে যায়, আর শিন টেনশনগ্রস্ত হয়ে ওঠে। মনে হয় এখন সে পুরোপুরি নিরাপদ নয়। কিছুভাবে সে বাকি সময়টা কাটিয়ে দেয়, আর ক্লাস শেষ হলে টামিয়া তাকে পরে অফিসে আসতে বলে। বাকি ছেলেরা তাকে ঠাট্টা করতে থাকে। ছেলেরা মজা করে বলে ওর মাম্মি শিক্ষিকা থেকে স্পেশাল অ্যাটেনশন পাচ্ছে। শিন তখন রেগে যায়, কারণ তারা জানে না সে আসলে কত বড় ঝামেলায় পড়েছে। খুব সাবধানে সে অফিসের দিকে এগোতে থাকে, আর ভাগ্যবশত মিগি ঠিক সময়েই জাগে। ভেতরে ঢুকতেই টামিয়া সরাসরি মূল কথায় আসে। সে কাজের টোনের শিনকে আশ্বস্ত করে তার কোনো মারামারির ইচ্ছা নেই, বরং স্কুলের পরে এক ফর্মাল কথোপকথনের জন্য তাকে দেখা করার আমন্ত্রণ দেয়। মিগি সঙ্গে সঙ্গে রাজি হয়, কিন্তু শিন সন্দেহ করে এটা কি কোনো ফাঁদ হতে পারে। টামিয়া বলে, যদি আমাকে মারতে হতো তবে এখনও মারতাম। আমি শুধু আমাদের ইউনিক হাইব্রিড রিলেশনশিপ সম্পর্কে কৌতূহলী। সে তথ্য শেয়ার করার ও ভবিষ্যতের সহযোগিতার প্রমিস দেয়। স্কুল শেষে শিন তার সঙ্গে দেখা করতে যায়, কিন্তু হঠাৎ মিগি দুটি প্যারাসাইটের উপস্থিতি অনুভব করে। শিন আবারও ভয়ে কাঁপতে থাকে, কিন্তু মিগি নিশ্চিত নয় এটা ফাঁদ কিনা। কিছুক্ষণ পর টামিয়া আসে এক অচেনা ব্যক্তির সঙ্গে, যাকে সে মিস্টার এ বলে, কারণ আসলে তার কোনো নাম বা পরিচয় নেই। তাদের এসে বসতেই বুস্কি এবং মিগির মধ্যে এক অদ্ভুত টেনশন তৈরি হয়, কিন্তু টামিয়া দ্রুত পরিস্থিতি শান্ত করে। লড়াই করার কোনো মানে নেই। শেষে তিনজন বসে আলোচনা শুরু করে। টামিয়া সরাসরি শিনকে প্রশ্ন করে, তুমি আমাদের মতো বিইংসদের সম্পর্কে কি ভাবো? শিন সরাসরি বলে, আমার মতে তারা মানুষ খাদক মনস্টার। টামিয়া বুঝতে পারে শিন কেন এমন ভাবছে, কিন্তু সে বলে তাদের সম্পর্ক এতটা সোজা নয়। তারপর হঠাৎ তামিয়া প্রকাশ করে, কিছু সপ্তাহ আগে আমি আর মিস্টারে কোনো প্রোটেকশন ছাড়া শারীরিক সম্পর্ক করেছি, আর এখন আমি গর্ভবতী। শিন শক হয়ে তাকিয়ে থাকে। তামিয়া প্রশ্ন করে, তোর মতে আমার ভিতরে কেমন জীবন চলছে? মিগি শান্তভাবে উত্তর দেয়, এটি একটি সাধারণ হিউম্যান শিশু। তামিয়াও একথা নিশ্চিত করে, যদিও সে নিজেও এই বিষয়টি নিয়ে অবাক। তবুও শিন এটা মানতে চায় না। তার কাছে তারা এখনও সেই সব ক্রিয়েচারই যারা মানুষ খায়। তিনজন যখন এই দার্শনিক বিতর্কে লিপ্ত থাকে, তখন মিস্টার এ স্পষ্টভাবে বিরক্ত হয়ে যায়। সে দাঁড়ায় আর বলে, এ ধরনের কথায় কোনো মানে দেখি না। আমি আগের মতোই মানুষ মারব এবং খাব, এতটুকুই নয়। সে এখন শিনকে সম্ভাবনা
সম্ভাব্য হুমকি মনে করতে শুরু করে এবং তাকে যত দ্রুত সম্ভব শেষ করার পরিকল্পনা করে। মিস্টার এ চলে যাওয়ার পর তামিয়া শিনকে সতর্ক করে, আমাকে প্রভোগ করো না, চাইলে আমি পুরো ক্লাসকেই এমনকি মুরানোকেও এক পলকে মারতে পারি। এ কথা শিনের ভয়ে আরও ভীত করে। তবে তামিয়া পরিষ্কার করে দেয় এই মুহূর্তে সে শান্তি বজায় রাখতে চায় এবং তার পরিচয় লুকিয়ে থাকতে চায়। পরের দিন ক্লাসে তাকাই ক্যাজুয়ালি বলে, গতকাল সন্ধ্যায় বাসে শিনকে দেখেছি। সে বলে, আমি আর মুরানো দুজনেই তার জন্য চিন্তিত ছিলাম, কিন্তু শিন সবসময় মতো সত্যি লুকিয়ে রাখে। হঠাৎ মেগি নরমভাবে ফিসফিস করে, তাদের উপর আক্রমণ হতে চলেছে। ঠিক সেই মুহূর্তে তামিয়া লক্ষ্য করে মিস্টার এ ইতিমধ্যেই স্কুলের ভেতরে আছে। তামিয়া সম্পূর্ণ কনফ্রন্টেশন এড়িয়ে ক্লাসকে সেলফ স্টাডির জন্য ছেড়ে বাইরে চলে যায়। ঠিক তখন মিস্টার এ কোনো সতর্কতা ছাড়াই ফায়ারিং শুরু করে। শিন বুঝতে পারে এবার তাকে নিজেই থামাতে হবে। মিগি সন্দেহ করে তামিয়া হস্তক্ষেপ করবে না, কারণ সে এত লজিক্যাল যে কারো পক্ষ নেবে না, শুধু অবজার্ভ করবে। ঠিক তখনই ইন্টারকমে ঘোষণা হয় সব স্টুডেন্টদের অবিলম্বে বিল্ডিং খালি করতে হবে। মিগি সাজেশন দেয় মিস্টার এ কে মোকাবিলা করার সবচেয়ে কার্যকর উপায় হল ভিড়কে ডিস্ট্র্যাকশন এবং শিল্ড হিসেবে ব্যবহার করা। এ কথা শুনে শিন রেগে যায় এবং এমন অমানবিক কাজ করতে সরাসরি অস্বীকার করে। সে একাই উপরে দৌড়াতে শুরু করে, কিন্তু পথে মুরানোর সঙ্গে মুখোমুখি হয়। মুরানো তার হাত ধরে, কিন্তু শিন চির ধরে তাকে দূরে থাকতে বলে। কিছুক্ষণ পরে সে একটি ফাঁকা ক্লাসরুমে পৌঁছে। মিগি বলে, আগের প্ল্যানটা অনেক স্মার্ট ছিল, কিন্তু শিন অটল থাকে, আমি ঠিক মানুষদের মতোই লড়ব। মিগি কিছু বলে না, কিন্তু বুঝতে পারে ইমোশনই মানুষদের সবচেয়ে বড় শক্তি এবং সবচেয়ে বড় দুর্বলতা। শিন দ্রুত ডেস্ক আর টেবিল থেকে একটি তাৎক্ষণিক ব্যারিকেড তৈরি করে। তারপর মিগিকে জিজ্ঞেস করে, তুমি কি রেগে গেছো যদি আমি তোমার কথা না মানি? মিগি কোনো উত্তর দেয় না, কারণ এখন সময় নেই। সে ইতিমধ্যেই পরবর্তী পদক্ষেপ হিসেব করছে। সে শিনকে জিজ্ঞেস করে, তুমি মিস্টার এর থেকে কিভাবে আলাদা? শিন উত্তর দেয়, আমরা দুজন আর রোল ভাগ করতে পারি। মিগি সঙ্গে সঙ্গে একটি চেয়ারের পা কেটে শার্প বানিয়ে শিনকে একটি টেম্পোরারি অস্ত্র হিসেবে দেয়। সে বোঝায় মিস্টার এ মানুষদের হালকাভাবে নেয়, যদি তুমি হঠাৎ আক্রমণ করো আমরা জিততে পারি। শিন মনোযোগ দিয়ে শোনে, অস্ত্রটি তার স্লিভে লুকিয়ে রাখে। ঠিক সেই মুহূর্তে মিস্টার এ নিচের তলা থেকে জানালা ভেঙে ভিতরে ঝাঁপ দেয়। শিনের তৈরি ব্যারিকেড এখন একটি ফাঁদে পরিণত হয়। মিস্টার এ বলে, ডান হাত ছাড়া তোমার পুরো শরীর দুর্বল আর ভীত। এটি পুরোপুরি ভুলও নয়, কিন্তু শিন মনে করে মিগি আগে থেকেই সতর্ক করেছে, কারণ মিগি তার উপর নির্ভরশীল। যদি শিন ভয়ে যায়, মিগিও দুর্বল হয়ে পড়বে, তাই সে নিজেকে কাজ করতে বাধ্য করে। হঠাৎ মিস্টার এ আক্রমণ করে, কিন্তু মিগি তার প্রতিটি স্ট্রাইক আটকায়। শিন মনে করে এটাই ছিল প্ল্যান, ডিফেন্সে থাকা আর প্রতিপক্ষকে অবহেলা করতে দেওয়া, কারণ মিস্টার এ মানুষদের কম গুরুত্ব দেয়। শিনের কাছে মিগির ওপর নির্ভর করার চেয়ে উপায় ছাড়া আর কোনো রাস্তা নেই। সে ধীরে ধীরে এগোতে থাকে, আর মিস্টার এ তার দিকে খেয়ালই দেয় না। এটাই তার সবচেয়ে বড় ভুল প্রমাণ হয়। শিন হঠাৎ ডেস্কের পা দিয়ে মিস্টার এর বুকে আঘাত করে এবং সঙ্গে সঙ্গেই পিছনে সরে আসে। মিগি তার কাউন্টার অ্যাটাকগুলো ব্লক করে দেয়। মিস্টার এর জন্য অনেক দেরি হয়ে গেছে। শিনের আঘাত তার হৃদয়ের মূল আর্টারিতে লেগেছে এবং রক্ত দ্রুত ঝরতে শুরু করেছে। তবুও সে শিনকে ঠ্যাল দিয়ে দূরে সরিয়ে দেয় এবং একটি স্টিল পাইপ জোরে বের করে, যার ফলে রক্তপাত থেমে যায়। পিছনে সরে গিয়ে সে হচকচিয়ে দাঁড়িয়ে থাকে এবং মিগি বলে, আমাদের এখনই তাকে শেষ করে দেওয়া উচিত। শিন মানা করে, কারণ সে কাউকে মারতে চায় না। মিগি বোঝায় মিস্টার এ মানুষ নয়, আর টেকনিক্যালি মানুষদের মারা না গেলে সেটা মার্ডার নয়। অন্যদিকে মিস্টার এ নিজেই বিশ্বাস করতে পারছে না যে একজন মানুষ তাকে এই অবস্থায় পৌঁছে দিয়েছে। সে স্পষ্টভাবে অনুভব করে তার শরীর এখন আর সাড়া দিচ্ছে না। এই ঝুঁকি নিয়ে সে সিদ্ধান্ত নেয় একটি নতুন শরীর খুঁজবে। পছন্দনীয় হবে টামিয়ার শরীর শেয়ার করা। সে ধীরে ধীরে তার দিকে এগোয়, কিন্তু ঠিক তখনই যখন সে টামিয়ার অফিসের দরজা খুলে, টামিয়া হঠাৎ বাইরে ঝাঁপ দেয় এবং ভিতরে অনেকগুলো অক্সিজেন সিলিন্ডার খোলা ছেড়ে দেয়। মিস্টার এ বুঝতেই পারে না কি হচ্ছে। পরের মুহূর্তে অতিরিক্ত অক্সিজেনের কারণে একটি বিশাল বিস্ফোরণ ঘটে এবং পুলিশ আসার আগেই তার মৃত্যু ঘটে। এই পুরো ঘটনার পর শিন সম্পূর্ণ শক হয়ে যায়। সময় কেটে গেলেও সে এই সত্য মানতে পারে না যে সে কোনো মানুষকে ছুরি দিয়ে আঘাত করেছে। অন্যদিকে টামিয়া স্কুল প্রশাসনের সাথে ঝামেলায় পড়তে শুরু করে, কারণ সে তার শিশুর বাবার ব্যাপারে কিছুই বলতে চায় না। বোকা মানুষদের সাথে প্রাইভেসি রাইট নিয়ে বিতর্ক করার বদলে সে চাকরি ছাড়ার এবং পরিচয় বদলের সিদ্ধান্ত নেয়। স্কুল ছাড়ার আগে সে শিনের কাছে আসে এবং কমলি বোঝায়, যখন আমি টামিয়ার পরিচয় মুছে ফেলতে চাই, তখন আমার সামাজিক সম্পর্কের মানুষদের বাঁচানোর কোনো কারণ নেই, আর এতে তুমি এবং শিনও অন্তর্ভুক্ত। এটা শুনে শিন আতঙ্কিত হয়ে প্রশ্ন করে, শেষমেশ তুমি আর বাকি পরজীবীরা মানুষদের কেন খাও? টামিয়া বোঝায়, মেগি শিনের রক্তে থাকা নিউট্রিয়েন্টের কারণে বেঁচে থাকতে পারে, আর এর মানে অন্য পরজীবীরাও হয়তো অন্য ধরনের খাবারে বেঁচে থাকতে পারে। টামিয়া বলে, এটা সম্ভব। মানুষের জন্য যতটা প্রাকৃতিক, মধুমক্ষিকাদের জন্য ওড়া বা মাকড়সার জন্য জালবোনা। টামিয়ার মতে পৃথিবীতে প্রতিটি জীবের একটা নির্দিষ্ট নির্দেশ থাকে, শুধু মানুষের ছাড়া, আর তারা ঠিক তাই করে যা তাদের নির্দেশ বলে। সে বোঝায়, যখন সে একটি মানুষের দেহ নিয়েছিল, তখন বুঝতে পারল তার উদ্দেশ্য হল অন্য মানুষদের খাওয়া। শিন ভীত, কিন্তু সাহস করে জিজ্ঞেস করে, তুমি তোমার সন্তানটা কি করবে? টামিয়া সরাসরি বলে, আমি সন্তানকে জন্ম দেব, তারপর এক্সপেরিমেন্টে ব্যবহার করব, আর যদি অকেজ
তেজও হয় তবে খাবো। এটা শুনে শিন রেগে যায় আর তামিয়া তার মনোবৃত্তি বুঝে ফেলে। সে লড়াইয়ের জন্য নিজের রূপ বদলে নেয় এবং মিগি বুঝতে পারে তারা তার সঙ্গে লড়তে পারবে না, কারণ সে একসাথে 2 ফর্মে রূপান্তর করতে পারে, মানে সে তাদের চেয়ে অনেক বেশি ইভলভড। কিন্তু টামিয়ার তখনই বুঝতে পারে শিন আর পুরোপুরি সাধারণ মানুষ নয়। কৌতূহলের কারণে সে শিনকে বাঁচিয়ে রাখার সিদ্ধান্ত নেয় যাতে শিন থেকে আরও কিছু শিখতে পারে। সেই রাতে আসল টামিয়ার মা এসে শিনের সামনে দাঁড়ায়। শিন সঙ্গে সঙ্গে বুঝে যায় সামনে যে মহিলা দাঁড়িয়েছে সে তার মেয়ে নয়। মহিলা কাঁপতে কাঁপতে প্রশ্ন করে, তুমি কে? আমার মেয়ে কোথায়? টামিয়া সত্যি হতবাক হয়ে যায়, কারণ সে কল্পনাও করতে পারেনি যে কোনো সাধারণ মানুষ তার ভেষ চিনতে পারবে। বুঝতে পেরে বয়স্ক মহিলা পুলিশ ডাকার সিদ্ধান্ত নেয়, কিন্তু তার আগে টামিয়া তাকে মার দেয়। তবু মহিলার মধ্যে কোনো বিশেষ ক্ষমতা ছিল কিনা সেটা শিনের মনে প্রশ্ন রেখে যায়। পরের সকাল শিন ওঠে এবং দেখল মিগি তার শরীর থেকে আলাদা হয়ে গেছে। সে আশঙ্কা করে চারপাশে তাকায়, কিন্তু পরে দেখে মিগি তার শরীর থেকে আলাদা হয়ে ঘরে একটু চলাফেরা করছে। কিছু সেকেন্ডের মধ্যে মিগি আবার শরীরের সঙ্গে যুক্ত হয়ে যায় এবং বলে সে আবিষ্কার করেছে যে আলাদা হয়ে চলাচল করতে পারে, তবে একসঙ্গে শুধু 3 মিনিট পর্যন্ত। শিনের মাথায় সঙ্গে সঙ্গে ভীষণ চিন্তা আসে, হয়তো মিগি আমার মস্তিষ্ক নিয়ন্ত্রণ করার পরিকল্পনা করছে। মিগি স্পষ্টভাবে বলে এটা সম্ভব নয়, কারণ মিগি এখন শুধুমাত্র এক হাতের ফর্মে ইভলভড হয়েছে এবং মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতে পারে না। তবুও শিন ভয় পায়, কারণ যারা প্যারাসাইট মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতে পারে তারা মাথা বদলাতেও পারে, আর মিগি মানে এই অনুমান সম্পূর্ণ ভুল নয়। এরপর শিন নাস্তা করতে যায় এবং খেয়াল করে তার বাবা মা ঘুরতে যাবার পরিকল্পনা করছেন। শিন তাদের বোঝায় এমন পরিস্থিতিতে অজানা জায়গায় যাওয়া আসলেই বিপজ্জনক, আর তার মা তার কথা মানে এবং ভ্রমণ বাতিল করতে রাজি হয়। তবে মা জিজ্ঞেস করে আজকাল কি কোনো ব্যাপারে দুশ্চিন্তা হচ্ছে? শিন এই বিষয়ে এড়িয়ে তৎক্ষণাৎ স্কুলের জন্য বের হয়ে যায়। শিন জেনে বুঝে মিগিকে তার বাবা মা থেকে লোকাচ্ছে, কারণ সে ভয় পাচ্ছে মিগি বিনা দ্বিধায় তার বাবা মাকে মারতে পারে। শেষ পর্যন্ত মিগির শুধুই তার নিজের বেঁচে থাকার খেয়াল আছে, মানুষের অনুভূতির নয়। এদিকে কাজু নাবুকোকে বলে সে হয়তো ছেলে নিয়ে অতিরিক্ত প্রোটেক্টিভ হচ্ছে, আর সম্ভবত তার হাতে থাকা দাগের কারণে অস্বস্তি বোধ করছে। নাবুকোর মনে আছে সেই দিন যখন শিন মিডল স্কুলে ছিল এবং সায়েন্স এক্সপেরিমেন্টের জন্য অ্যালুমিনিয়াম প্লেট চাইছিল। উচ্চ শেল থেকে প্লেট তুলতে গিয়ে সে পিছলে গিয়েছিল, আর ফুটন্ত তেলের পাত্র প্রায় তার মাথার উপর পড়তে যাচ্ছিল। নাবুকোর দ্রুত প্রতিক্রিয়াই শিনকে বাঁচিয়েছিল, কিন্তু তার হাত জ্বলে গিয়েছিল। কাজু মনে করে হয়তো শিন এখনও সেই ঘটনার জন্য গিল্ট অনুভব করে, আর এই জন্যে সে দূরত্ব বজায় রাখছে। এই সময়ে মিগি ভবিষ্যতের ব্যবহারের জন্য গানস নিয়ে রিসার্চ শুরু করে। সে শিনকে বলে তোমার বাবা মা নিয়ে এতটা চিন্তা করার দরকার নেই, কারণ প্যারাসাইটগুলো বেশিরভাগ শহরে থাকে যেখানে শিকার সহজে পাওয়া যায়, আর তারা প্রায়ই একা মানুষদের লক্ষ্য করে। তোমার বাবা মা এখানে থাকার চেয়ে সমুদ্রের তটে যাত্রায় বেশি নিরাপদ থাকবেন। এটা শুনে শিন কিছুটা স্বস্তি পায়। তখনই তার মা রুমে আসে আর সে আতঙ্কিত হয়ে মিগিকে লুকিয়ে রাখে। মা জিজ্ঞেস করে তুমি কার সঙ্গে কথা বলছিলে? শিন হালকা করে বলে আমি তো শুধু নিজের সঙ্গে কথা বলছিলাম। এবার সে দরজা টোকার ব্যাপারে একটু জোরে কণ্ঠে বলে বসে। এটা শুনে নাবুকোর মুখ পড়ে যায়। সে চুপচাপ বাইরে চলে যায় এবং কাজুকে বলে তোমার ছেলে তো আমার উপর চেঁচিয়ে দিল। কাজু হাসতে হাসতে বলে হয়তো তাই হয়েছে, কারণ তুমি তাকে তখন শাসাচ্ছিলে যখন সেই তার ছেলেকে মানসিকভাবে ঠেলা দিচ্ছিল। সেটা সত্যি বলতে সেই পরিস্থিতি বর্ণনা করার জন্য এখন আমার নতুন ফেভারিট ফ্রেজ হয়ে গেছে। সেই দিন কিছুক্ষণ পরে শিন তার বাবা মাকে বলে যে সে আবার ভেবেছে এবং এখন মনে হচ্ছে তাদের জন্য ট্রিপে যাওয়াটাই আসলে ভালো হবে। কিন্তু নাবুকো তার হঠাৎ মুড সুইংকে চুপচাপ উপেক্ষা করতে পারে না। সে ভেঙে পড়ে এবং জিজ্ঞেস করে সত্যি বলতে তোমার কি হয়েছে? তার চোখে জল আসে এবং সে বলে মনে হচ্ছে তোমার ছেলে আর আমার ছেলে নয়। শিন এখনও মিগির ব্যাপারে কিছু বলতে চায় না, তাই সে শুধু বলে ভয় ছিল তোমরা না থাকলে আমি একা অনুভব করব। কিন্তু তারপর সে ভাবতে থাকে যদি একা একা থাকি তবে বন্ধুদের ডেকে আনব। এই বলে সে আবার নিজের রুমে চলে যায় এবং তার বাবা মা ধরে নেন যে সে সত্যিই ঠিক বলেছে। পরের সপ্তাহে তারা ট্রিপে বেরোয় এবং নাবুকো সত্যিই উত্তেজিত হয়, কারণ অনেক বছর পরে সে এক দীর্ঘ ছুটি পাচ্ছিল। অন্যদিকে এক ব্যক্তি তার নতুন গার্লফ্রেন্ডকে কার রাইডে নিয়ে যাচ্ছে। সে জানে না যে সে আসলে একজন প্যারাসাইট। সে সিট বেল্টের মতো সাধারণ মানুষের জিনিসও বুঝতে পারছে না এবং ড্রাইভের সময় তার দৃষ্টি বিভ্রান্ত করে। ফলস্বরূপ গাড়ি সরাসরি পাহাড় থেকে পড়ে যায়। ফলাফল দুজনেই মারাত্মকভাবে আহত হয়। প্যারাসাইট বুঝতে পারে যে হোস্ট বডি আর টিকে থাকবে না, তখন সে আতঙ্কে চলে যায়। সে সেই ব্যক্তির উপর আক্রমণ করে এবং তার শরীরে দখল নেয়। যদিও নিয়ন্ত্রণ পুরোপুরি পারফেক্ট নয়, তবুও কমপক্ষে সে এখন চলতে ফিরতে সক্ষম। এদিকে বাড়ি ফেরার পথে শিন মিগিকে জিজ্ঞেস করে তামিয়ার ইম্পিওর কথার মানে কি ছিল? মিগি বোঝায় যে তার কিছু সেল শিনের রক্তের সঙ্গে মিশে গেছে, এমনকি তা তার ব্রেনেও পৌঁছে গেছে। এর ফলে তার শরীরের কিছু অংশ পরিবর্তিত হয়ে গেছে। এটা শুনে শিন চমকে যায় এবং নিজেকে বোঝানোর চেষ্টা করে যে সে এখনও এক সাধারণ মানুষ। ঠিক সেই সময় তার চোখ পড়ে কয়েকজনের উপর যারা স্কুলের বুলিকে ভয়ানকভাবে পিটাচ্ছে। সে এগিয়ে এসে তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু বদলে তারও ঘুষি লাগে এবং তাকে পিছনে সরে যেতে বলা হয়। এবং তখন শিনের মনে মিগির কথা আসে যে মানুষের এবং প্যারাসাইটদের মধ্যে পার্থক্য হল মানুষ অন্যের জন্য দাঁড়ায়, এমনকি তখনও যখন তার নিজের কোনো লাভ নেই। নিজেকে প্রমাণ করার জন্য শিন আবার সেই বুলির সামনে দাঁড়ায়।
গ্যাংয়ের লিডার মিৎসো তাকে মারতে শুরু করে, কিন্তু মিগি পুরোপুরি রিয়্যাক্ট করার আগেই কানহা নামের একটি মেয়ে এসে তাদের থামার নির্দেশ দেয়। কানহা শিনকে জিজ্ঞেস করে, তুমি কি পাগল? কিন্তু যখন সে তাকে ভালো করে দেখে তখন কিছু অদ্ভুত অনুভূতি হয়। হঠাৎ সে মিগির উপস্থিতি অনুভব করে। সে শিনকে জিজ্ঞেস করে, তুমি আসলে কে? এবং ভয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। স্কুলে শিন হঠাৎ অনেক মনোযোগ পেতে শুরু করে এবং সে চুপচাপ তার ক্লাসমেটদের নিরাপত্তার জন্য প্রার্থনা করে। একই সাথে সে সাহসী থাকার চেষ্টা করে, কারণ নম্রতা মানুষদের একটি গুরুত্বপূর্ণ গুণ। পরে বাড়ি ফেরার পথে শিন এবং মুরানোর কানহার সঙ্গে দেখা হয়। সে তাদের ছবি তোলে এবং জিজ্ঞেস করে, তুমি আগে কেন পালিয়ে যায়নি? শিন কাজমলি বলে, যখন ক্লাসের কেউ সমস্যায় থাকে তখন এটাই করা হয়। কানহা তাকে হিপোক্রিট বলে এবং বলে, তুমি নৈতিকতার দেখাবা করছো, কিন্তু কিছু না কিছু তো লুকিয়ে রাখছো। শিন তার সঙ্গে আর তর্ক করতে চায় না, তাই সেখান থেকে চলে যায়। কিন্তু ভিতরে ভিতরে সে জানে কানহা পুরোপুরি ভুলও ছিল না। এই সময় মিৎসো ঈর্ষা করতে শুরু করে। কেন কানহার মন শিনের দিকে? বদলার আগুনে মিৎসো তার গ্যাংয়ের সঙ্গে শিনের উপর হামলা চালায় এবং মুরানোকে কিডন্যাপ করে নিয়ে যায়। শিন কোনোভাবে তাদের পিছনে লাগে। তারা তাকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে সকালে দেখা হয়েছিল। শিন তাদের কাছে মুরানোকে ছেড়ে দেওয়ার জন্য অনুনয় করে, কিন্তু গ্যাং তার কথাকে উপেক্ষা করে এবং মিৎসো তাকে পেটানো শুরু করে। মিগি সাহায্যের জন্য এগোতে চায়, কিন্তু শিন তাকে থামিয়ে দেয়, কারণ সে এই লড়াই নিজেই একজন প্রকৃত মানুষ হিসাবে লড়তে চায়। শারীরিকভাবে দুর্বল হলেও শিন লড়াই চালিয়ে যায়। মিগি তাকে মনে করিয়ে দেয় যে সেখানে উপস্থিত সবাই তাকে থেকে অনেক বেশি শক্তিশালী এবং সে জিততে পারবে না। কিন্তু শিনের জন্য তা কোনো পার্থক্য রাখে না, কারণ মানুষ প্রায়ই নিজের স্বার্থের চেয়েও বড় কারণে লড়ে। সে পুরো শক্তি দিয়ে পাল্টা আঘাত করে, কিন্তু আবার ঘিরে ফেলা হয়। পরিস্থিতি এমন হয় যে মিগিকে তাকে বাঁচাতে এগোতে হয়, যা শিন বড় কষ্টে লোকায়। ঠিক সেই সময় ভাগ্যক্রমে কানহা সেখানে এসে সবাইকে থামার জন্য চিৎকার করে। পরের মুহূর্তে শিনের স্কুলের কয়েকজন ছেলে আসেন এবং মিৎসোয়ের গ্যাংয়ের সঙ্গে পুরো লড়াই শুরু হয়। এই বিশৃঙ্খলার মধ্যে শিন মোরানোকে নিয়ে পালিয়ে যায় এবং নিরাপদে বাড়িতে পৌঁছে দেয়। মোরানো তার ক্ষতস্থানে মরহম লাগায়, তারপর সে তার কাঁধে মাথা রাখে এবং নরম কণ্ঠে বলে, তুমি আগে অনেক ভালো ছিলে। শিনের মনে এক আশা জাগে এবং সে তাকে জিজ্ঞেস করে, তুমি কি একটু সময় থামবে, কারণ আমার পেরেন্টস বাড়িতে নেই? কিন্তু সে মনা করে এবং আবার চলে যায়। মিগি হতাশ হয়ে বলে, আমি হিউম্যান প্রজনন দেখার আশা করছিলাম। শিন তাকে চুপ থাকতে এবং ঘুমাতে বলে। ঠিক তখনই কানহা হঠাৎ সামনে এসে জিজ্ঞেস করে, তুমি কার সঙ্গে কথা বলছিলে? শিন বিষয়টি এড়িয়ে যায়। কানহা প্রথম কথার জন্য ক্ষমা চায় এবং বলে, আমি বন্ধু হতে চাই। শিন রাজি হয়, কারণ এতে কিছু খারাপ নেই। কিন্তু হাত মেলানোর সময় কানহা তার ডান হাতে কিছু খুবই অদ্ভুত অনুভব করে। শিনের মুখে সেই হালকা অস্বস্তি। শিন এক মুহূর্তও নষ্ট না করে পেছনে সরে নিজের ঘরের ভেতরে ঢুকে পড়ে। ঘরে পৌঁছতেই মিগি তাকে স্পষ্টভাবে বলে যে তাকে কানহার থেকে দূরত্ব বজায় রাখতে হবে, কারণ সেই মেয়েটি কিছুটা বেশি শার্প মনে হচ্ছে। মিগি সন্দেহ করে যে কানহা সেই বিশেষ তরঙ্গদ্বৈত অনুভব করতে পারে যা প্যারাসাইটরা ছেড়ে দেয় এবং যেগুলোর মাধ্যমে তারা নিজেদের মতো অন্য জীবকে শনাক্ত করতে পারে। হ্যাঁ, মোরানোতেও এমন কিছু সংবেদনশীলতা আছে, কিন্তু কানহার ইনস্টিংক্ট অনেক বেশি তীক্ষ্ণ এবং ন্যাচারাল মনে হচ্ছে। মিগিকে পুরো বিশ্বাস যে এই মেয়েটি সত্যিই বিপজ্জনক হতে পারে এবং শিনও ভেতরে ভেতরে একথা মেনে নেয়। অন্যদিকে একদম ভিন্ন জায়গায় সেই সড়ক দুর্ঘটনার পরে যে মানুষের শরীরের ওপর প্যারাসাইট দখল করেছিল সে এখন ভীষণভাবে লড়াই করছে, কারণ সেই প্যারাসাইট কখনো পুরুষ শরীরের অভ্যস্ত ছিল না। এবার তাকে আবার একটি মহিলার শরীর দরকার, যাতে সে নিজেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে। এবং যেমনই তার নজর পড়ে কোনো এক একাকী মহিলার ওপর, সে খুব বেশি চিন্তা না করে তৎক্ষণাৎ দখল করার সিদ্ধান্ত নেয়। দুর্ভাগ্যবশত শিনের মা বাবা সেই মনস্টারের থেকে বেশি দূরে ছিলেন না। তারা তখন একটি ক্লিফে সূর্যাস্ত উপভোগ করছিল। ঠিক তখনই সেই মনস্টার সেখানে হাজির হয় এবং কাজুর সামনে নাবুকোর মাথা কেটে ফেলে। পরবর্তীতে শিন আহত কাজুর ফোন পায়, যেখানে সে তার মায়ের উপর আক্রমণের খবর দেয় এবং পরামর্শ দেয় যে যেন তারা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। এতটুকু বলেই সে ফোন কেটে দেয় এবং শিন ভয়ে কাঁপছে। সে ভয় পায় যে এই মনস্টারটি কোনো প্যারাসাইট যা তার মা বাবার উপর আক্রমণ করেছে, কিন্তু শিন ঠিক জানে না তাদের সঠিক অবস্থান কোথায়। সে খবরের অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে এবং খারাপ একটি স্বপ্ন দেখে। পরের সকালে যখন সে ওঠে, মিগি তাকে জানায় যে এখানে একটি এলিয়েন এসেছে। শিন রেগে যায় এবং বলে যে তার মা বাবা বিপদে আছেন, কারণ মিগি বলেছিল যে তারা সমুদ্র পথের কাছে নিরাপদ থাকবে। মিগি ধীর কণ্ঠে উত্তর দেয় যে তার পরামর্শ শুধুই সম্ভাব্যতার উপর ভিত্তি করেছিল এবং সে কখনো কোনো বিষয় 100% নিশ্চয়তার সঙ্গে বলেনি। সিনের সামনে চলা লড়াইতে ফোকাস রেখে শিন তার ভূমিকা পালন করার জন্য একটি ছুরি তুলে নেয়, যদিও মিগি মনে করে এইবার তার সাহায্যের দরকার নেই। হঠাৎ দরজা খোলা হয় আর শিন ভাবতে থাকে এই অচেনা মানুষ কিভাবে ঘরের লক ভেঙে ঢুকলো। তারপর সেই অচেনা ঘরে ঢুকে পড়ে আর শিন লড়াইয়ের জন্য প্রস্তুত হয়, কিন্তু ঠিক তখনই সে তার মাকে ভিতরে আসতে দেখে এবং পুরোপুরি শক খায়। যদিও ভেতরে ভেতরে সে সত্যিটা জানে, তবুও তা মানা তার জন্য কঠিন। সে ঘাবড়ে এবং বিভ্রান্ত হয়ে নাবুকোকে স্বাগত জানায় এবং জিজ্ঞেস করে বাবা কোথায়। মিগি চুপচাপ তাকে বলে যে এটি তার মা নয়, বরং প্যারাসাইট, কিন্তু শিন মানতে অস্বীকার করে। পরগ্রহী বলে অন্য লোকটি তার ঘরে আসার আগে মারা গেছে এবং তার জন্য এটা ভালো হয়েছে। বিভ্রান্ত শিন মিগির সামনে ছুরি রাখে যাতে সে শেপ শিফট করতে না পারে।
পারে। শিন তার মাকে ডাকে, আশা করে যে সে এখনও সেখানে আছে। মিগি তাকে জানায় সে চলে গেছে, কিন্তু শিন রেগে যায় এবং হুঁশিয়ারি দেয় যে যদি সে তার বিরুদ্ধে একটাও কথা বলে সে নিজের ডান হাত কেটে ফেলবে। ভাবনাপ্রবণভাবে ক্ষুব্ধ শিন বলে ছোটবেলায় সে কখনো ঠিকমতো মার কাছে ক্ষমা চায়নি যখন তার হাত পুড়েছিল, কিন্তু প্যারাসাইটের কোনো মাথা নেই। সে শেপ শিফট করে মিগির হেদায়ে ছুরি ঢুকিয়ে দেয় এবং ছুরির কারণে মিগি সময় মতো প্রতিক্রিয়া দেখাতে পারে না। শিন মাটিতে পড়ে যায়, এখনও বিশ্বাস করতে পারছে না যে তার মা প্যারাসাইট হয়ে গেছে। এরপর প্যারাসাইট শিনকে মৃত ধরে ফেলে এবং মিগিকে বলে তার হোস্ট মারা গেছে আর এখন সে নিজেও মারা যাবে, কারণ ব্রেন দখল করতে ব্যর্থদের ভাগ্যই এমন। তবুও মিগি মনে করে এখনও শিনকে বাঁচানোর সুযোগ আছে। শিনের হৃদয় ভেঙে গেছে, তাই মিগি একটি নতুন হৃদয় তৈরি করে। সেটি শিনের বুকের মধ্যে ইমপ্ল্যান্ট করে এবং অচেতন শিনের শরীরে সেটি ম্যানুয়ালি পাম্প করতে শুরু করে। মিগি ধীরে ধীরে শিনের শরীরে প্রবেশ করে যাতে তার হিলিং চলতে থাকে এবং নিজের রাইট হাতের আঙুলের ভেতরের অংশ রিস্টোর করতে বেশ সময় লাগে। তাই শিন কয়েকদিন স্কুলে যায় না, আর মুরানো উদ্বিগ্ন হয়ে ঠিক করে যে তার খবর নিতে শিনের বাড়িতে যাবে। এই সময় মিগি শিনের হিলিং প্রক্রিয়া চালিয়ে যায় এবং শোয়ার সময় তাকে ফিডও করে। কয়েকদিন পরে শিন অবশেষে জাগে, যদিও এখন সে অনেক দুর্বল, কিন্তু শিগগিরই সে লক্ষ্য করে যে এখন তার আর চশমার দরকার নেই, যা তাকে অদ্ভুত লাগে। এরপর সে ঠিক করে যে এবার সে স্নান করবে, আর তখনই তার বুকের ওপর একটা দাগ দেখতে পায় যা পুরো ঘটনার স্মরণ করিয়ে দেয়। বুকের দাগে সে তীব্র ব্যথা অনুভব করে এবং শক খায়। ঠিক তখন ফোনের রিংটোন বাজে। সে ফোন তুলে শোনে যে তার বাবা হাসপাতালে ভর্তি হয়েছেন। শিন এটি শুনে কিছুটা শান্তি পায় যে তার বাবা বেঁচে আছেন, আর সে সঙ্গে সঙ্গে তাদের কাছে যাওয়ার জন্য বের হয়। বাইরে মুরানো তার জন্য অপেক্ষা করছে এবং শিনকে দেখে বলে সে তার জন্য চিন্তিত ছিল, তবে শিন যেন উদাসীন, শুধু বলে যে তার বাবা আহত, তাই সে তাদের কাছে যাচ্ছে। তখন মুরানো বলে তার মা হয়তো একা সবকিছু সামলাচ্ছে। এটা শিনের মনকে আরও ভারী করে তোলে, কিন্তু সে চলে যায় এবং বলে যে কিছু সময়ের জন্য ফিরে আসবে না। মুরানো চিন্তায় জিজ্ঞেস করে সে কি ফিরে আসবে, কিন্তু শিন শুধু একটা দুঃখিত হাসি দেখিয়ে চলে যায়। একই সাথে সে প্রতিজ্ঞা করে যে তার মায়ের আকারে থাকা প্যারাসাইটটিকে সে শেষ করে দেবে। সে ট্রেনে ওঠে এবং তার বাবাকে খুঁজতে যাওয়ার আগে সেই প্যারাসাইটটিকে ট্র্যাক করার জন্য প্রস্তুত হয়। আর এখানেই আজকের ভিডিওটি শেষ হয়। এর পরবর্তী পার্ট দেখার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। আর যদি এই ভিডিওতে 100টি লাইক আর 50টি সাবস্ক্রাইবার পূরণ করে দাও, তাহলে আমি খুব তাড়াতাড়ি এর পরবর্তী পার্ট নিয়ে আসব। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।